দক্ষিণ এশিয়ার আকাশে কি নতুন প্রতিযোগিতা শুরু হচ্ছে? একদিকে পাকিস্তান স্বপ্ন দেখাচ্ছে তার আধুনিক প্রজন্মের যুদ্ধবিমান পিএফএক্স এর, অন্যদিকে ভারতের সীমান্ত জুড়ে ২৫০টি অত্যাধুনিক হাউটজার মোতায়েন করা হয়েছে। একই সময়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ভারত এবং আফগানিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, আফগানিস্তানে থেকে ভারতের বেলুচিস্তানকে বিচ্ছিন্ন করার রসদ যোগাচ্ছে। প্রশ্ন হলো, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এক সুতোই গেথে দেখার সুযোগ আছে? পাকিস্তান কি সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশলের কোনো নতুন বার্তা দিতে চাইছে? পাকিস্তান দাবি করছে তারা খুব শিগগিরই এশিয়ায় অন্যতম বৃহৎ বিমান শক্তিতে পরিণত হবে। আসলে কি সম্ভব? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের আলোচনা। আশা করি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, ভূকৌশলগত অনেক সমীকরণ, হিসাব নিকাশ আজকের এই আলোচনা থেকে পরিষ্কার হবে। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। বলছিলাম পিএফএক্স বিমানের কথা। এটি কি পাকিস্তানের আকাশ যুদ্ধের ভবিষ্যৎ নাকি নিতান্তই উচ্চাভিলাষী পরিকল্পনা? পাকিস্তান বিমান বাহিনী দীর্ঘদিন ধরে তাদের বিমান শক্তির ব্যাপারে বেশ ভালো রকমের চ্যালেঞ্জের মুখে। তাদের এখন, অর্থাৎ পাকিস্তানি সামরিক বাহিনীর এখন বিমান শক্তির প্রধান যে স্তম্ভ, সেটি হচ্ছে JF-17 থান্ডার। তাদের হাতে F-16 যুদ্ধবিমান থাকলেও সেগুলোর আধুনিকায়ন করার প্রশ্ন আছে। এ ব্যাপারে যদিও তুরস্কের সাথে তাদের একটা দিন দরবার চলছে, ধারণা করা হচ্ছে তুরস্কের সহযোগিতায় হয়তো F-16 আধুনিকায়ন করতে পারবে, কিন্তু আমেরিকার সাথে সেই কাজ হচ্ছে না। কেন হচ্ছে না তার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রকাশ্যে যত যা আসে তার চেয়ে ভেতরেই থেকে যায় অনেক কিছু। হতে পারে চীনের সাথে যে সামরিক সখ্যতা, চীনের সাথে যে পাকিস্তানের সামরিক সম্পর্কের গভীরতা, এই বিষয়টাকে ভারত যেমন ভালো চোখে দেখে না, তেমনি একইভাবে আমেরিকা ভালো চোখে দেখে না। একসময় F-16 যুদ্ধবিমান পাকিস্তানকে দিলেও সেগুলোর আপগ্রেডেশনের ব্যাপারে কিন্তু আমেরিকা সেইভাবে পজিটিভ রোল প্লে করেনি। যার কারণে পাকিস্তান কিন্তু ধীরে ধীরে চীনের সাথে কারিগরি সহযোগিতায় গেছে, পাকিস্তানে অ্যাসেম্বল করেছে এবং এই যে F-17 থান্ডার বিমান তারা তৈরি করেছে। এছাড়া পাকিস্তান চীনের কাছ থেকে J-10C কিনেছে এবং J-20 কিনতে চায়। আবার J-35 যেটা বানিয়েছে চীন, সেটা পাকিস্তান কিনবে কিনা সেটাই এখন প্রশ্ন। নাকি তারা পিএফএক্স, যেটা ষষ্ঠ প্রজন্মের বিমান বলে পাকিস্তান দাবি করছে, সেটাই তারা গড়ে তুলবে। আদৌ কি পারবে? এই পিএফএক্স মানে হচ্ছে পাকিস্তান ফিউচার ফাইটার। এই বিমান তারা নিজেরা তৈরি করতে চায়। বেসিক্যালি এই বিমানটা হবে JF-17 থান্ডার যে বিমান আছে তার উন্নত সংস্করণ। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিমানে থাকবে অত্যন্ত উন্নত মানের সমস্ত সব প্রযুক্তি, যেমন উন্নত AES রাডার, উন্নত মানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সেন্সর ফিউশন টেকনোলজি এবং দীর্ঘ পাল্লার যুদ্ধের সক্ষমতা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পিএফএক্স বিমান এবং বলা হচ্ছে যে 2029 সালে নাকি উড়বে, ভিন্ন বিতর্ক আছে। তারা কি নিজেরা পারবে? তাদের কি সেই সক্ষমতা আছে? বাস্তব কথা হচ্ছে, পাকিস্তানের বিভিন্ন সূত্র থেকেই বলা হচ্ছে যে পাকিস্তান নিজে পুরোপুরি এটি করতে পারবে না। এ ব্যাপারে চীনের ব্যাপক সহযোগিতা প্রয়োজন। আমার ধারণা, পাকিস্তানের সাথে যেহেতু চীনের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, গভীর সম্পর্ক, সেই কারণে চীন হয়তো পাকিস্তানকে এমন সিগন্যাল দিয়েছে যে সিগন্যালের কারণে পাকিস্তান এই অত্যাধুনিক বিমান, যেটি বলা হচ্ছে ক্ষেত্র বিশেষে আমেরিকার F-35 যুদ্ধ বিমানের সমকক্ষ বা
তার চেয়ে কম নয় এমন বিমান তৈরি করতে যাচ্ছে। পাকিস্তানের সামনে যেটি সমস্যা সেটি হচ্ছে নিজস্ব জেট ইঞ্জিন নেই, নির্ভরযোগ্য জেট ইঞ্জিন নেই, উন্নত র্যাডার, তারপরে ওয়ারফেয়ার সিস্টেম, প্রয়োজনীয় সফটওয়্যার, স্টেলথ প্রযুক্তি এবং দীর্ঘ পরীক্ষামূলক উড্ডয়ন। এই রকমের ফ্যাসিলিটি পুরোপুরি তার হাতে না থাকার পরেও তারা এই স্বপ্ন দেখছে। আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, তারা মূলত এ ব্যাপারে চীনের উপরে নির্ভর করবে, সেটি তাদের পরিকল্পনা দেখেই বোঝা যায়। যেহেতু তারা এই প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যতদূর জানা যায় এই প্রকল্প অনেকটা এগিয়েছে, সেক্ষেত্রে ধারণাই করা যায় তারা মূলত এই প্রকল্পের মধ্য দিয়ে শুধু বিমানই তৈরি করছে না, তারা একটা বিশেষ বার্তা দিতে চায়। আর সেই বার্তাটা হলো এই যে এশিয়ার আকাশে পাকিস্তানের বিমান শক্তি হবে অন্যতম বৃহৎ এবং শক্তিশালী বিমান শক্তি। এদিকে ভারতের সীমান্তে আমি শুরুতেই বলেছিলাম যে 250 অত্যাধুনিক হাউটজার মোতায়েন করা হয়েছে। কেন পাকিস্তান এই সময় হঠাৎ করে এগুলো মোতায়েন করলো? তাহলে কি বিশেষ কোনো বার্তা আছে? আমরা দেখতে পাচ্ছি আজাদ কাশ্মীর নিয়ে ভারতের নানা রকমের বক্তব্য আছে, যে বক্তব্যগুলোকে বারবার পাকিস্তান অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করছে। আবার গত বছরের মে মাসে ভারত কিন্তু আকস্মিকভাবেই পাকিস্তানের উপর হামলা চালিয়েছিল। ওদিকে বেলুচিস্তান নিয়ে কিন্তু ভারতের বিরুদ্ধে নানামুখী অভিযোগ আছে। এ সমস্ত সব কিছু মিলে এছাড়া ভারতের পক্ষ থেকেও এই ধরনের দূরপাল্লার গোলাবর্ষণের জন্য বিভিন্ন রকমের ATS, GS, K9 বজরা, ধানুষ, M777 এই ধরনের আধুনিক আর্টিলারি যুক্ত করেছে ভারতের সামরিক বাহিনীতে। সম্ভবত এগুলোকেই মোকাবেলা করার জন্য বা এর বিপরীতে পাকিস্তান নিজেদের সামরিক সক্ষমতা প্রকাশ করার জন্য এবং নিজেদের সীমান্ত নিরাপদ রাখার জন্য এই অত্যাধুনিক হাউটজার মোতায়েন করেছে। এবং এটি বলে রাখি, চীন থেকেই আমদানি করা, চীনের থেকে পাকিস্তানকে সরবরাহ করা হয়েছে। শুধু তাই না, পাকিস্তান কিন্তু এই বছর বাজেটে 18% সামরিক বাজেট বাড়িয়েছে। গত বছর যা ছিল তার চেয়ে 18% সামরিক বাজেট বাড়িয়েছে। এটা অনেক বড় ব্যাপার। পাকিস্তানের বাজেটটা কেমন সেটা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো যে আসলে পাকিস্তান তাদের নিরাপত্তা খাতে এই মুহূর্তে কত বেশি গুরুত্ব দিয়েছে। 3 ট্রিলিয়ন রুপি, এই 3 ট্রিলিয়ন রুপি হচ্ছে প্রায় 10.8 বিলিয়ন, অর্থাৎ 1080 কোটি ডলার। 1080 কোটি ডলার। এই যে ডলার, এই ডলার যদি বাংলা টাকায় করা হয় 123 টাকা দাম ধরে, তাহলে পাকিস্তানের সামরিক বাজেটের পরিমাণ বাংলা টাকায় হবে 1,33,000 কোটি টাকা। 1,33,000 কোটি টাকা। সেখানে এবার আমাদের বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে মাত্র 43,500 কোটি ডলার। তার মানে আমাদের চেয়ে 3 গুণেরও বেশি সামরিক বাজেট পাকিস্তান ভারত সীমান্তে যে হাউটজার মোতায়েন করেছে, সেই হাউটজারগুলো কমপক্ষে 30 থেকে 40 কিলোমিটার এবং সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে এবং এগুলো অত্যন্ত বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। এই যে পাকিস্তান সীমান্তে হাউটজার মোতায়েন করলো, এটি কি যুদ্ধের কোনো আলামত বা আশঙ্কা? একদম এই মুহূর্তে ঠিক যুদ্ধের আলামত বা আশঙ্কা বলা যাবে না। ভারত যেহেতু তার আর্টিলারিতে অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে, সেক্ষেত্রে পাকিস্তানও তার ভান্ডারে এ সমস্ত যুক্ত করলো এবং সীমান্তে মোতায়েন করলো। দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত এবং পাকিস্তান সীমান্তে যখন এই ধরনের কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়, তখন সেটা যুদ্ধের যে আলামত, ইঙ্গিত, সিগন্যাল, তার চেয়ে বাস্তবতা হচ্ছে প্রতিরোধমূলক একটা ব্যবস্থা গড়ে তোলা। এভাবেই সবচেয়ে বেশি দেখা হয় এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব। সেক্ষেত্রে এখনই দুই দেশের ভেতর যুদ্ধের কোনো আশঙ্কা আছে এমনটি বলা যাচ্ছে না। তবে কাশ্মীর সীমান্ত সন্ত্রাস বা বেলুচিস্তান এ সমস্ত নিয়ে দুই দেশের মধ্যে যথেষ্টই উত্তেজনা আছে। বেলুচিস্তানের কথা যখন বললামই, কয়েকদিন আগে তো একেবারে এরকম খবর বের হলো যে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে এবং বেলুচিস্তান
পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুকতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে একদম সরাসরি অভিযোগ করেছেন যে বেলুচিস্তানের যে আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে একেবারে সরাসরি ভারত রসদ যোগাচ্ছে, ভারত উস্কানি দিচ্ছে, ভারত সমর্থন দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে। এবং তিনি একদম পরিষ্কার করে বলেছেন আফগানিস্তানের থেকে ভারতের যে গোয়েন্দা সংস্থা র তারা মূলত এই কাজগুলো করছে, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে যারা, তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদেরকে সমর্থন দিচ্ছে। অর্থাৎ এই বেলুচিস্তানের যারা বিচ্ছিন্নতাবাদী তাদের সাথে মুখ্যমন্ত্রী মীর সরফরাজ কোনো আলোচনায় বসতেও প্রস্তুত নন, তিনি সেভাবে জানিয়েছেন। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে এই মুহূর্তে এমন কোনো অবস্থা নেই যে বেলুচিস্তান বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, শান্ত অবস্থায় আছে বেলুচিস্তান তা না, কিন্তু এমনও না যে বেলুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে। তাকে প্রশ্ন করা হয়েছে সাক্ষাৎকারে যে তাহলে বেলুচিস্তান নিয়ে এমন খবর কেন? তখন তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে বেলুচিস্তান নিয়ে এই যে খবর, এগুলো মূলত মিডিয়ার অনেকটা হাইপ তোলা। কারণ মিডিয়া যদি এইভাবে হাইপ তোলে তাহলে সেই খবরগুলো মানুষ পছন্দ করে, পড়ে, আকর্ষিত হয়, আকর্ষণ বোধ করে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে মিডিয়ার একটা একপেশে অপপ্রচার এবং গণমাধ্যমের নেতিবাচক কভারেজ। এই নেতিবাচক কভারেজের কারণে আমি আগেই বললাম যে মানুষ মুখরোচক খবর পড়তে বেশি পছন্দ করে, সেই কাজগুলি বেশি করছেন। উনি বলছেন, মীর সরফরাজ বুকতি তিনি বলছেন যে আমরা এবছরে 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছি বেলুচিস্তানে মেধার ভিত্তিতে। এই খবরের কোনো গুরুত্ব নেই। আমরা স্বাস্থ্য খাতে, আমরা শিক্ষা খাতে, আমরা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রচুর পরিমাণে বাজেট ব্যয় করছি এবং নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। সেই সমস্ত কিন্তু প্রচারণা নেই। যখন বেলুচিস্তানের যে সমস্ত বেলুচিস্তান লিবারেশন আর্মি যেটা বা যে সমস্ত বিচ্ছিন্নতাকামী সংগঠন আছে তারা একটু কথা বললেই সেটাকে গুরুত্ব দিয়ে ছাপে বা সেটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে গণমাধ্যম। এটি গণমাধ্যমেরই সংকট, এটি বেলুচিস্তানের সরকারের সংকট না, বেলুচিস্তানের যে প্রাদেশিক সরকার তাদের সংকট না, তিনি কথা বলতে চাইছেন। এখন এই যে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ভারতকে, আফগানিস্তানকে দায়ী করলেন, এই জায়গায় আসলে আমি আবারও বলি, আমি প্রায় মাঝে মাঝে বলেছি, আবারও বলি যে ভারত এবং আফগানিস্তান দুটোই কিন্তু পাকিস্তানের দুই পাশের প্রতিবেশী দেশ। আফগানিস্তানের সাথে বিরাট সীমান্ত, ভারতের সাথে বিরাট সীমান্ত পাকিস্তানের। এই দুটো সীমান্তবর্তী দেশের সাথে যদি পাকিস্তানের সম্পর্ক ভালো থাকতো বা এই তিনটি দেশের সম্পর্ক যদি অনেক বেশি উন্নত হতো তাহলে কতই না ভালো হতো এবং মধ্য এশিয়ার সাথে দক্ষিণ এশিয়ার একটা বিরাট চমৎকার যোগাযোগের একটা ব্যবস্থা হতে পারত। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত এই তিনটি দেশকে কখনোই একটা জায়গায় আনা গেল না, এক সীমারেখায় তারা কখনো আসলো না এবং হয়তো তাদেরকে আসতে দেয়া হলো না। যেভাবেই হোক এই সংকটের কারণে আসলে আমরা মনে হয় দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়া এই বিরাট একটা অঞ্চল, এই রাজনীতির কারণে এই যে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান, বেলুচিস্তান, গোয়াদার বন্দর, এই যে ভূগোলটা, এই ঐতিহাসিক অবস্থান, এই কৌশলগত অবস্থানের কারণে বা সংকটের কারণে আসলে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ এশিয়া বা মধ্য এশিয়া যেভাবে ডেভেলপ হতে পারতো, যা পেতে পারতো বা যেভাবে উন্নত হওয়ার কথা ছিল তা হওয়া গেল না, হতে পারলো না। এখানে আসলে কার বেশি দায়, কার দায় না, সেটা হয়তো আরও অনেক পরেই বোঝা যাবে, কিন্তু ততদিনে আমরা কতদূর পিছিয়ে যাব সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনার শেষে আপনাদের কাছে এই মতামত জানতে চাই, এই যে বেলুচিস্তান নিয়ে পাকিস্তান, ভারত এবং আফগানিস্তানকে জড়িয়ে অভিযোগ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী, এই অভিযোগ কতটুকু সত্য? অর্থাৎ ভারত এবং আফগানিস্তান কি আসলে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলনে রসদ যোগাচ্ছে, উস্কানি দিচ্ছে, নাকি এটা নিতান্তই
পাকিস্তান শত্রুতার বশে ভারত এবং আফগানিস্তানকে দায়ী করছে। আপনাদের মতামত কি? আপনারা যা জানেন তথ্যের ভিত্তিতে মোটামুটি বলতে পারেন। আপনাদের কাছে মতামত প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।